1948 সালে ইসরায়েল যখন তাদের স্বাধীনতা ঘোষণা করে তখন কয়েক লাখ প্যালেস্তাইনবাসীর ওপর নেমে আসে ভয়ানক দুর্যোগ। এই লাখ লাখ দুর্ভাগাদের একজন ছিলেন ফারহা, যে কিনা এক বদ্ধ ঘরের ভেতর থেকে দেখে বেড়ায় বাইরের পৃথিবীর নির্মম সব চিত্র। হ্যালো বন্ধু, আজ শুরু করছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত যৌথ প্রযোজনা সিনেমা ফারহার গল্প, যেখানে উঠে এসছে এক কিশোরীর সাথে ঘটে যাওয়া যুদ্ধের কিছু নির্মম ইতিহাস। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই ঝর্ণার সামনে দাঁড়িয়ে কিছু কিশোরী গান গাইছে এবং আনন্দ করছে। তাদের মাঝেই ফারহা নামের আরেক মেয়ে মনোযোগ দিয়ে বই পড়ছে। হাসি ঠাট্টা শেষ করে সবাই যখন চলে আসে তখন ফারহাও তাদের সাথে ফিরে আসে, আর আসার সময় সে গাছ থেকে কিছু ফল নিয়ে নেয়। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই 1948 সালের প্যালেস্তাইনকে, যেখানে মানুষেরা সহজ সরল জীবনযাপন করত। সেখানে এক মাদ্রাসায় আমরা দেখতে পাই ফারহা এবং তার ঝর্ণার পাশে থাকা সঙ্গীরা এক হুজুরের কাছ থেকে কোরআন শরীফ পাঠ শিখছে। আমরা দেখি যে শান্তশিষ্ট পরিবেশের মধ্যে পাঠদান চালিয়ে আসছেন হুজুর। পাঠদানের মাঝখানেই হুজুর সবাইকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন, কারণ এই মেয়েদের দলের একজনের আগামীকাল মেহেদি রাতের অনুষ্ঠান। তিনি সবার জন্য দোয়া করেন এবং বলেন যে এই দলের সবার বিয়ে তিনি যেন খুব দ্রুত দিতে পারেন। সবাই এই কথা শুনে লজ্জা পেলে ফারহা হুট করে বলে বসে যে হুজুর এসব দোয়া না করে যেন এমন একটা দোয়া করেন যাতে এই গ্রামে ছেলেদের মতো মেয়েদের জন্য একটি স্কুল হয়। এই কথা শোনার পর হুজুর কোনো কথা না বলার সিদ্ধান্ত নেন। মাদ্রাসা থেকে বের হওয়ার পর ফারহা তার এক শহর থেকে আসা বান্ধবীর সাথে দেখা হয়ে যায়, যাকে নিয়ে সে এক গাছের নিচে দোলনায় বসে গল্প করতে থাকে। ফারহা শহরে বান্ধবী গল্পের মাঝে বলে যে গ্রামের এই সহজ সরল জীবন অনেক বেশি পছন্দ করে, কিন্তু ফারহা বলে যে সে শহরের জীবন বেশি পছন্দ করে কারণ শহরে মেয়েদের স্কুল রয়েছে। ফারহার স্বপ্ন সে একদিন ছেলেদের মতো স্কুলে পড়াশোনা করবে। ফারহার গল্পের মাঝখানে আমরা দেখতে পাই সে সময় প্যালেস্তাইনে অবস্থান করা ইংলিশ আর্মি বাহিনীর বহর ফারহার গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। গ্রামের অনেক বাচ্চা কাচ্চা সে বহরের পেছনে পেছনে দৌড়াচ্ছে আর তাদেরকে চলে যাওয়ার জন্য নানান রকমের স্লোগান দিচ্ছে ও কাঠ দিয়ে বানানো খেলনা বন্দুক বাহিনীদের দিকে তাক করছে। এরপরে দৃশ্যে আমাদের দেখা হয় ফারহার বাবার সাথে, যিনি সেই গ্রামের মেয়র। তিনি একজনের সাথে গ্রামের নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন, আর সে আলোচনার মাঝেই আমরা জানতে পারি গ্রামের নিরাপত্তার জন্য তাদের কাছে যথেষ্ট অস্ত্র শস্ত্র নেই, যা আছে সেগুলো প্রায় অকেজো। এই আলোচনার মাঝেই ফারহা ঘরের মেহমান ও তার বাবার জন্য চা নিয়ে আসে এবং তার বাবাকে বলে যে স্কুলে ভর্তি হওয়ার জন্য আর 1 সপ্তাহ বাকি আছে। ফারহার বাবা তখন ফারহাকে এইসব নিয়ে কথা বলতে মানা করে এবং ঘরের মেহমানকে চা দিতে বলে। ফারহার বাবা ফারহাকে স্কুলে পড়াতে চান না, কারণ তাদের গ্রামের নিয়ম হচ্ছে মেয়েরা শুধুমাত্র মাদ্রাসায় পড়ালেখা করবে, স্কুলে নয়। গ্রামের মেয়র হয়ে তিনি তার মেয়ের জন্য এই নিয়ম ভাঙতে পারেন না বলেই ফারহার এমন আবদার তিনি রাখতে পারছেন না। তবে বাড়িতে আসা মেহমান ফারহার বাবাকে বোঝায় যে ফারহা যদি লেখাপড়া করতে চায় তাহলে তাকে লেখাপড়া করতে দেওয়া উচিত। তিনি এটাও বলেন যে শহর থেকে নিয়ে আসা পত্রিকার ভিতরে স্কুলের রেজিস্ট্রেশন পেপার রাখা আছে। ফারহার বাবা যদি চান তাহলে ফারহা শহরে তাদের সাথে থেকে লেখাপড়া চালিয়ে যেতে পারে। ফারহার বাবা এই বিষয়টা ভেবে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন এবং তার মেহমানকে সসম্মানে বিদায় জানান। ফারহার বাবা এই বিষয়টি নিয়ে গ্রামের হুজুরের সাথে কথা বলেন, কিন্তু হুজুর বলেন যে মেয়েদের কোরআন শরীফ পড়তে জানা ছাড়া আর কোনো শিক্ষার প্রয়োজন নেই। এর পরের দৃশ্যে আমরা ফারহার সে বান্ধবীর বাড়িতে চলে যাই, যেখানে তার মেহেদি উৎসব নাচ গানের সাথে পালিত হচ্ছে। সেখান থেকে ফিরে আসার সময় ফারহা লক্ষ্য করে ফারহার বাবা তার এক আত্মীয়ের সাথে কথা বলছে, যার ছেলে মাঝে মধ্যেই ফারহার সাথে কথা বলতে চায়। অনুষ্ঠান থেকে ফারহা ও তার বাবা একসাথে ফিরে আসার সময় ফারহা তার বাবার কাছে প্রশ্ন করে সে তার আত্মীয়দের সাথে এতক্ষণ কি আলোচনা চালাচ্ছিল। জবাবে ফারহার বাবা বলেন যে তিনি সেই আত্মীয়ের ছেলের সাথে ফারহার বিয়ের কথা পাকা করে এসেছেন। এই কথা শুনে ফারহার মন খারাপ হয়ে যায় এবং সে দ্রুত তার ঘরের দিকে যেতে থাকে, কিন্তু তখনই ফারহার বাবা ফারহাকে বলে যে সে ফারহার সাথে এতক্ষণ মজা নিচ্ছিল। এরপর ফারহার বাবা ফারহার স্কুলের রেজিস্ট্রেশন ফর্ম বের করে ফারহার হাতে দেয়। ফারহা দেখে যে ফর্মে তার বাবা স্বাক্ষর দিয়ে দিয়েছে, এর মানে ফারহা স্কুলে গিয়ে তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে। ফারহা এসব দেখে খুবই খুশি হয় এবং তার বাবাকে ধন্যবাদ জানায়। এর পরের দৃশ্যে আমরা দেখি কিছু অস্ত্রধারী লোক ফারহার বাবার সাথে দেখা করতে এসেছে। তারা ফারহার বাবাকে জানায় যে ইসরায়েলি বাহিনী যে কোনো সময় এই দেশে হামলা করতে পারে, সুতরাং তাদের এখনই প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। জবাবে ফারহার বাবা বলেন যে তিনি আরব থেকে আসা অস্ত্র এবং সৈন্যদের জন্য অপেক্ষা করবেন, কারণ এই মুহূর্তে তাদের কাছে যা আছে তা ইসরায়েলের সাথে লড়াই করার জন্য যথেষ্ট নয়। এই
কথা শোনার পর অস্ত্রধারী লোকদের নেতা দ্রুত সেখান থেকে উঠে চলে যান। ফারা যখন তার বাবার দিকে তাকায় তখন তার চোখ মুখে চিন্তার ছাপ দেখতে পাওয়া যায়। পরের দিন ফারা তার শহরের বান্ধবীর সাথে তার বাবার স্কুলের ব্যাপারে মেনে নেয়ার খবর জানায়। এই খবর শুনে তার বান্ধবী খুবই খুশি হয়, কিন্তু এত ভালো একটা সংবাদে আনন্দ করার বদলে বিকট শব্দে বিস্ফোরিত এক বোমার আওয়াজে ফারাও তার বান্ধবী কেঁপে ওঠে। ফারা দ্রুত তার গ্রামের দিকে দৌড়ে গেল। সেখানকার মানুষের এদিক ওদিক ছোটাছুটি করতে দেখতে পায় সে। ফারা তার বাবাকেও সেই ছোটাছুটির মাঝে খুঁজে পায়। ফারার বাবা তার শহুরে বান্ধবীর বাবাকে বলে, উত্তর দিকের রাস্তা বাদে বাকি সবগুলো রাস্তায় ইসরায়েলি বাহিনী বন্ধ করে দিয়েছে, সুতরাং যত দ্রুত সম্ভব উত্তরের রাস্তা বন্ধ হওয়ার আগেই যেন সে তার পরিবার নিয়ে এখান থেকে চলে যায়। ফারার বাবা তাকে ফারহাকেও সাথে নিয়ে যেতে বলে, কিন্তু শেষ পর্যন্ত ফারহা তার বাবার সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে ঘন ঘন গুলির শব্দ এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কাঁপতে শুরু করে। ফারার বাবা একটি বন্দুক নিয়ে বের হয়ে যাওয়ার সময় কিছু সময়ের জন্য থামেন এবং তারপর তার মেয়েকে বাড়ির গুদাম ঘরে রেখে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন। ফারা তার বাবার সাথে যেতে চাইলেও ফারহার বাবা তাকে প্রতিশ্রুতি দেয় যে সে দ্রুত তার জন্য ফিরে আসবে। এই প্রতিশ্রুতি দিয়ে ফারহার বাবা ফারাকে সেই গুদাম ঘরে রেখে চলে যায়। এদিকে বন্ধ ঘরে বসে তাকে যুদ্ধের নির্মম শব্দ সহ্য করতে হয় ফারাকে। রাত ঘনিয়ে এলে সে ঘরের ভেতরে রাখা একটা হারিকেন জ্বালিয়ে ঘরের ভেতর রাত্রি যাপন করে। এভাবেই ফারার প্রথম দিন যায়। পরের দিন ফারার দিন শুরু হয় শুকনো জলপাই এবং পনিরের পানি খেয়ে। শান্ত দিন খুব দ্রুতই অশান্ত হয়ে পড়ে এবং বাইরের বোমা আগুনের ধোঁয়া ফারার গুদাম ঘরে প্রবেশ করতে শুরু করে। ফারা তখন কাপড় দিয়ে ঘরের দরজা নিজের ছিদ্র এবং দেয়ালে থাকা একটা বড় ছিদ্র আটকে দেয়, যাতে ঘরে আর ধোঁয়া প্রবেশ করতে না পারে। বাইরের আগুন এবং বিস্ফোরণ থেমে গেলে ফারা ধীরে ধীরে ঘরের ভেতরে আঁকা পড়া ধোঁয়া থেকে দেয়ালে ছিদ্র দিয়ে বাইরের দিকে বের করে দিতে থাকে। এরপর ফারহার একা একা নীরবের সময় কাটে। রাতের বেলা ফারহা গুদাম ঘরে সংরক্ষণ করে রাখা খাবারগুলো একসাথে করে, যেগুলো দীর্ঘদিন খাওয়া যেতে পারে। এরপর ফারহা ঘুমাতে চলে যায়। তবে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরেই ফারহা বুঝতে পারে যে বাইরে বৃষ্টি হচ্ছে। 2 দিন ঠিকমতো পানি না খাওয়া ফারহা দেয়ালের ছিদ্র দিয়ে হাত বাইরে নিয়ে পানি খাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে একটা ছোট পাত্র খুঁজে বের করে, সেটা দিয়ে পানি খায় ফারহা। ধীরে ধীরে সকাল হয় আর গুদাম ঘরে ফারহার তৃতীয় দিন শুরু হয়ে যায়। 3টা দিন একটা ঘরে বন্ধ থাকার পর ফারহার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু সে বাইরে বের হতে না পারায় গুদাম ঘরে তাকেই এই কাজ সারতে হয়। এদিকে গুদাম ঘরে থাকা শুকনো খাবারও ধীরে ধীরে শেষ হয়ে আসতে থাকে। রাতের বেলা হারিকেন ধরাতে গিয়ে ফারা বুঝতে পারে হারিকেনের তেল ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। তাই ঘরের ভেতর থাকা কিছু শুকনো খড়কুটো জড়ো করে সেটাতে আগুন ধরায় ফারা। কিন্তু এভাবে বেশি দিন থাকা যে সম্ভব নয় তা ফারা তখন বুঝে ফেলে। সে তার সর্বশক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে দরজা খুলতে ব্যর্থ হয়। রাতের অন্ধকার, বন্দি জীবন আর অসহায় পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখতে হয়। ফারা তার রাত কাটায় একা একা গান গেয়ে। ফারার 4র্থ দিন শুরু হয় তার গুদাম ঘরের বাইরে এক নারীর কান্নার শব্দে। সে দরজার নিচ দিয়ে দেখতে পায় একটি ছোট্ট পরিবার তার বাসায় আশ্রয় নিয়েছে। এই পরিবারের একজন নারী সদস্য গর্ভবতী, যিনি প্রসব বেদনায় কান্না করছেন। তার স্বামী স্ত্রীকে উঠানে বসালে তার স্ত্রী প্রসব বেদনা সহ্য করে। ফারাদের ঘরের উঠানে একটি ছেলে সন্তান প্রসব করে। সন্তানের কানে আজান দেওয়ার দৃশ্য ফারহা তার গুদাম ঘরের দরজা দিয়েই দেখে। সন্তান স্ত্রীকে নিয়ে সেই লোক যখন ঘরে প্রবেশ করতে যায় তখন ফারহা সে ব্যক্তিকে ডাক দিতে শুরু করে। ওই লোক গুদাম ঘরের সামনে আসলে ফারহা তার অবস্থার কথা তাকে খুলে বলে এবং গুদাম ঘরের দরজা খুলে দিতে বলে, কিন্তু দরজা খোলার আগেই সেখানে ইসরায়েলি বাহিনী চলে আসে, যার ফলে সে লোক দরজা না খুলে ফারহাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং নিজের পরিবারকেও লুকিয়ে থাকতে বলেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে কিছু ইসরায়েলি বাহিনী সদস্য এবং মুখোশধারী একজন স্থানীয় ব্যক্তি উপস্থিত হন। বাহিনীর একজন অফিসার সেই ব্যক্তিকে যখন প্রশ্ন করে যে সে কোথায় অস্ত্র লুকিয়ে রেখেছে, তখন সে ব্যক্তি বলে যে সে গ্রামের লোক নয়, সে অন্য গ্রাম থেকে এখানে এসেছে এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। কিন্তু সে অফিসার উঠোনে তাজা রক্ত দেখতে পায় এবং বাহিনীর অন্য সদস্যদের পুরো বাড়িতে তল্লাশি চালাতে বলে। তল্লাশি চালানোর পর সদ্য জন্ম নেওয়া বাচ্চা সহ ওই লোকের পুরো পরিবারকে খুঁজে বের করে। তাদের বাইরে নিয়ে আসে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। অফিসার তাদের বারবার প্রশ্ন করতে থাকে যে তারা কোথায় অস্ত্র লুকিয়ে রেখেছে। সে সময় মুখোশধারী ব্যক্তি অফিসারকে বোঝানোর চেষ্টা করেন যে এরা এই গ্রামের লোক নয় আর এরা কেউ যোদ্ধা নন। পরিবারের কাছে থাকা কাগজপত্র অফিসারের কাছে দেওয়ার পরেও তিনি বারবার
সবাইকে অস্ত্রের সন্ধান দিতে বলেন। অস্ত্রের ব্যাপারে কোনো কিছু না জানায় ওই অফিসার পুরো পরিবারকে গুলি করে মারার আদেশ দেন। মুখোশধারী ব্যক্তি তাদের বারবার অনুরোধ করার পরেও ব্রাশ ফায়ারে পুরো পরিবারের প্রাণ কেড়ে নেয় ইসরায়েলি বাহিনীরা। এই পুরো দৃশ্য ফারাহ তার গুদাম ঘরের দরজার ছিদ্র দিয়ে দেখে এবং স্তব্ধ হয়ে যায়। মুখোশধারী ব্যক্তি এই দৃশ্য দেখে বমি করে দেয়, আর বমি করার সময় সে তার মুখোশ খুলে ফেললে আমরা দেখতে পাই ইনি সেই ব্যক্তি যিনি ফারাহকে স্কুলে পাঠানোর জন্য ফারার বাবাকে রাজি করিয়েছিলেন। নির্মম এই ঘটনা এখানে শেষ হয়ে যাবে ভাবা ফারাহ কিছুক্ষণ পরে সদ্য জন্ম নেওয়া সেই বাচ্চার কান্না শুনতে পায়। ইসরায়েলি বাহিনীর সে অফিসার তার একজন তরুণ সৈন্যকে বাচ্চার প্রাণ নিতে বলেন। তিনি এই বাচ্চার জীবন নেওয়ার জন্য সে সৈন্যকে গুলি খরচ করতে নিষেধ করেন। ফারাহ এই ঘটনা দেখে কিছু করতে চেয়েও করতে পারে না। এদিকে সেই তরুণ সৈন্য নিষ্পাপ এক শিশুর জীবন নিতে গিয়েও থেমে যায়। তার বিবেক তাকে আটকে দেয়। এই জন্য সে বাচ্চাটাকে ওখানে রেখেই চলে আসে। সদ্য জন্ম নেওয়া দুধের বাচ্চা তখন তার মায়ের জন্য অনবরত কান্না করতে থাকে, কিন্তু সে জানেও না তার সামনেই তার মায়ের নিথর দেহ পড়ে আছে। বাচ্চার এই কান্না ফারহান নিতে পারে না। সে ঘরে থাকা বিভিন্ন জিনিস দিয়ে তার গুদাম ঘরের দরজা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। দিন রাতে পরিণত হয়। অসহায় বাচ্চার কান্না থামে না। বাচ্চার ক্ষুধার্ত কান্না ধীরে ধীরে ফারহার মাথা নষ্ট করে দিতে থাকে। আর সেই মুহূর্তেই হাজার সমস্যা ও নির্মমতার মাঝে ফারহার নারীত্ব পূর্ণতা পায় এবং তার মাসিক শুরু হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফারহাহ তার দরজার সামনে শুয়ে বাচ্চার কান্না থামানোর জন্য তাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। রাতের ঠান্ডায় বাচ্চার কান্না ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, যা সকাল হওয়ার পরেও আর শোনা যায় না। এর মানে বুঝতে ফারহার বেশিক্ষণ সময় লাগে না। মৃতদের মতো নিথর অবস্থায় ফারহাহ গুদাম ঘরে শুয়ে থাকে সকালবেলাতেও। আর তখনই ফারহার নজর আটকায় একটা ছিঁড়ে যাওয়া ডালের বস্তায়। ফারহাহ দেখতে পায় ডালের বস্তার ভেতরে সাদা কাপড়ে মোড়ানো কিছু বস্তু রয়েছে। ফারহাহ যখন সেগুলোর মধ্যে থেকে একটা তুলে নেয় আর সাদা কাপড় খুলে ফেলে, দেখে যে এর ভেতরে একটা পুরনো বন্দুক লুকিয়ে রাখা আছে। ফারহাহ সে বন্দুক তার দরজার দিকে তাক করে গুলি চালায়, কিন্তু গুলি চালানোর পরেও কিছু না হলেও ফারহাহ বুঝতে পারে যে বন্দুকে গুলি নেই। সে আরেকটি সাদা কাপড়ের প্যাকেট খুলে দেখে যে সেখানে গুলি রাখা আছে। ফারহাহ সেগুলো বন্দুকে ভরে দরজার দিকে একের পর এক গুলি চালাতে থাকে। আর কিছুক্ষণ পর সে দরজা খুলে বের হয়ে আসে। প্রায় সপ্তাহের মতো একটা ঘরে বন্দি থাকার পর ফারহাহ যখন বের হয়ে আসে, সে হতবাক হয়ে যায়। তার শান্তিপ্রিয় গ্রাম ধ্বংস হয়ে গেছে। চারিদিকে যুদ্ধের ছাপ, মানুষের খবর নেই। উঠানে পড়ে থাকা সদ্য জন্ম নেওয়া সেই বাচ্চার উপর মাছি উড়ে বেড়াচ্ছে। ফারহাহ উদ্দেশ্যহীনের মতো হাঁটতে হাঁটতে তার পছন্দের সেই ঝর্ণার কাছে চলে যায়। আজও সেই ঝর্ণার পানি আগের মতো বইলেও সেই প্রাণ, সে আনন্দ আজ এখানে নেই। ফারহাহ চিন্তা জুড়ে শুধু বেঁচে থাকার তাগিদ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ফারহাহ সেই গাছের নিচে থাকা দোলনায় বসে একা একা ফল খাচ্ছে। আজ তার পাশে তার বান্ধবী নেই। সে কোথায় আছে তার খবর জানা নেই। শুধু আছে তার বান্ধবী ফরিদার দেয়া একটা বইয়ের পৃষ্ঠা, যেখানে তার হাতে লেখা কিছু কথা রয়ে গেছে। হয়তো ফারহার কাছে শেষ সম্বল বা শেষ স্মৃতি হিসেবে এটাই অবশিষ্ট রয়েছে। এরপর উদাস মনে সব ধরনের ভয় এবং চিন্তাকে একপাশে ফেলে রেখে ফারহাহ অজানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। তো কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে কোন একটি ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।